নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আজ আন্তর্জাতিক সেবিকা দিবস, রাজ্যেও বর্ণময় আয়োজন। 205তম নার্সেস ডে পালন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর হলে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মানিক সাহা এবং সেই সঙ্গে আজকের অনুষ্ঠানের যারা অন্যান্য মাননীয় অতিথি রয়েছে, শ্রী টিঙ্কু রায়, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মাননীয় অতিথিদের। এই যে লালু ইতিহাস আমরা খুঁজি, সেখানে শান্তি, অহিংসা, প্রেম, ত্যাগ ও সেবার উৎসভূমি এই ভারতবর্ষ, এটা পূর্ণভূমি। এবং তার সাথে এই নার্সিং যে পেশা, তার যে প্রাচীন যে উৎস আমি যেটা বললাম, সেটা কিন্তু বর্তমানে আমাদের যদি এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এই সেবায় নিয়োজিত হই, তবে নিজেরও কিন্তু আত্মতৃপ্তি পাবেন আপনারা। এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু নয় যখন পেশেন্ট ভালো হয়ে যায়। আমি বারবার বলি যে আমাদের যে হসপিটালগুলোতে প্রচুর পেশেন্ট আসে, এখানে ওপিডি থেকে আরম্ভ করে আইবিডি থেকে আরম্ভ করে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা অন্যান্য ইমার্জেন্সির সময় পেশেন্ট যখন আসে, এত পেশেন্ট ভালো হয়ে যায়, তাদের নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু পান থেকে চুল বসলে বিপদ। একটা পেশেন্টের কিছু হলো তাহলে হইচই, আর বিরোধীরা তো এর জন্য বসেই থাকে। আমি এর জন্য ওনাদের উদ্দেশ্যে বলেছিলাম যে আমাদের ডাক্তার, সিস্টার থেকে আরম্ভ করে অন্যান্য যারা প্যারামেডিক্স আছে, এত পরিশ্রম করে এতগুলো পেশেন্টকে রোজ ভালো করছে, তাদের সম্পর্কে কেউ বলে। কিন্তু একটা হঠাৎ করে কিছু একটা হলে তখন হই 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 হই। ঠিক আছে, নেগলিজেন্সের বিষয় থাকে, আমরা তো সেই বিষয়গুলো আমরা দেখি এবং সেগুলোর কোনো অবস্থায় আমরা সেটাকে মান্যতা দিই না। এবং সেটার জন্য আমরা সেই কমিটি করি এবং সেই কমিটির রিপোর্টের পরে যা ব্যবস্থা নেয় আমরা সেটা করি। কাজে আগামী দিন আমাদের আরও বেশি সিস্টার এবং নার্স যারা অফিসাররা আছেন তাদের আরও বেশি করে যাতে আরও আমরা এখানে তাদের ব্যবস্থা এখানে করা যায়, তাদেরকে অ্যাবজর্ব করা যায়, তার চিন্তা ভাবনা আমরা করছি। এবং আপনারা সবাই জানেন এর মধ্যে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট 2023-24 আমরা আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজে উন্নতি করেছি। এবং এখানে তাছাড়া 2023-24 অর্থ বছরে ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিক্স সায়েন্স কলেজ অ্যান্ড স্কুল অফ নার্সিংয়ে এখানে তো 50 বিশিষ্ট আছে আসন সংখ্যা। বিএসসি নার্সিং আগে একটা সিট আসতো আমাদের সময় এবং চান্স পাওয়ার তো সুযোগ ছিল না, মানে একজন কেউ পেয়েছে বিশ্বাস বিরাট ব্যাপার। আর আজকে আমাদের এখানে বিডিএসসি হোক, নার্স বিএসসি নার্সিংয়ে হোক, এমবিবিএসসি হোক, পিজিসিটি হোক, সব দিকে কিন্তু এখানে ব্যবস্থাপনা হয়েছে। কাজে আমাদের যে চিন্তা ভাবনা আছে যে বাইরে যাতে যেতে না হয়, বাইরে যাওয়া তো একটা বিরাট সমস্যা। এখান থেকে কলকাতায় যাওয়া, ট্রেনে করে গুয়াহাটির থেকে আগে যাওয়া হতো এবং সেখানে থাকা খাওয়া অবস্থা। এখন ত্রিপুরাতে থেকেই সেই সুযোগটা আপনারা পাচ্ছেন। তো এই ইনস্টিটিউটে 40টা, আর আগে যে আমি ইনস্টিটিউট নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট বললাম, সেখানে আমরা নার্সিং কলেজ করার পরে 50 আসন বেড়েছে। এবং বিভিন্ন নার্সিং যে প্রতিষ্ঠান ত্রিপুরাতে আছে, সেখানে বিএসসি, ইভেন এমএসসি, পোস্ট বেসিক নার্সিং, এএনএম, জেএনএম কোর্স সহ প্রায় 275 আসন বাড়ানো হয়েছে। আমরা উদয়পুরে এএনএম ট্রেনিং ইনস্টিটিউটকে 40 আসন বিশিষ্ট জিএনএম ট্রেনিং ইনস্টিটিউটে উন্নতি করেছি। আগরতলা দুধনগর যে নার্সিং স্কুলটি আছে, সেটাকে এএনএম জিএনএম উন্নতি করার আরও বেশি যাতে সেখানে উন্নতি হয় তার পরিকল্পনা আমরা নিয়েছি। এখানে যে আমাদের নার্সিং ইনস্টিটিউটটা আছে, সেখানে বিভিন্ন যেসব প্রযুক্তিগত ল্যাবরেটরি
ফাউন্ডেশন ল্যাব, অ্যাডভান্স নার্সিং ল্যাব, পেডিয়াট্রিক ল্যাব, মিডওয়াইফারি ল্যাব, কমিউনিটি ল্যাব এবং সিমুলেটেড ইউনিট, শুদ্ধ নিউট্রিশন ল্যাব, অনেকগুলো অত্যাধুনিক যে ব্যবস্থাপনা। আমি সেক্রেটারি মহোদয় বলেছি, কোনো জায়গায় একবার যেন বাইরের কোনো জায়গা থেকে আমাদের কম না হয়। আমরা এখানে সুপার স্পেশালিটিও শুরু করেছি, অলরেডি 9টা সুপার স্পেশালিটি শুরু হয়েছে। তো সেখানেও নার্সিংয়েরও যা যা মানে অন্যান্য প্রদেশে যে ব্যবস্থাপনা আছে সেখানেও যেন ট্রেনিংয়ের সুবিধা রাখা হয় সেই ব্যবস্থা আমরা করছি। এর মধ্যে 27শে ডিসেম্বর 2024 এখানে আইটি ল্যাবের উদ্বোধন করা হয় এবং আমরা জানি আইটি ল্যাব খুবই বিএসসি নার্সিং যারা পড়েন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এটা নার্সিং যে কাউন্সিল সে গাইডলাইন্স অনুসারে সেটা করতে হয় এবং 1:5 এই অনুপাতে সেখানে ব্যবস্থাপনা রাখতে হয় এবং কম্পিউটার থাকে বাধ্যমূলক এবং আমরা কিছুদিন আগে আমরা সেই কম্পিউটারের সেখানে ব্যবস্থা করেছি। আমরা 2024 সালে প্রায় 153 নার্সিং অফিসার অলরেডি নিয়োগ করা হয়েছে। আরও 100 জন নার্সিং যারা পাশ করেছেন তাদেরকেও কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগের অর্থ দপ্তর থেকে আমরা অলরেডি সেন্সার পেয়েছি, সেটা আমরা করব এবং আরও শুধু তাই নয়, 332 জন নার্সিং অফিসার এর মতো নিয়োগ করার আমরা প্রক্রিয়াধীন আমরা রেখেছি। যারা এখানে নার্সিং অফিসাররা আছেন, অপারেশন থিয়েটার, যেটা আমি একটু আগে বলার চেষ্টা করেছি, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি লাইফ সাপোর্ট, ফেসিলিটি বেস ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ নিউনেটাল এবং চাইল্ডহুড ইলনেস, সব বিষয়ে ট্রেনিং দেওয়ারও আমরা ব্যবস্থা করেছি। সরকারি নার্সিং কলেজ ছাড়াও আরও 6টি প্রাইভেট নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে চালু আছে। আরও অনেকে আসছে বাইরের থেকে। Next প্রস্তুত থাকবে ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, কাবেরী দেবনাথ। এরপর টিপস নার্সিং, অয়ন দাস। মানুষ দেয় না যে 5 জন প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে আমরা পুরস্কৃত, এবছর উপস্থিত রয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করছি, সম্মানিত করছি আমাদের মাননীয় কিরণদীপ স্যার। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনুবন বিহারে ভগবান বুদ্ধদেবের পূজা অর্চনা, ভক্তদের সমাগম ছিল লক্ষণীয়। আজকে এই রেইনি বুদ্ধ পূর্ণিমা সবাইকে অনুরোধ রাখছি, নিজ নিজ স্থানে আপনারা বসে পড়ুন। কিছুক্ষণের মধ্যেই আজকে সকালের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। বুদ্ধ পূজা, ধম্ম পূজা, সংঘ পূজা, সংঘধান এসব আছে।
যতই হাইওয়ে তৈরি করা হোক না কেন দুর্ঘটনাকে আটকানো যেন সম্ভবই হচ্ছে না। এবারে চরিলাম পরিমল চৌমুহনীতে যান দুর্ঘটনা হয়, মৃত দাদু নাতি, গুরুতর আহত মা বাবা। माता पिंड है তোরা হাতটা একটু সরা একটু মুসলিম ড্রাইভার ना তারা নিমন্ত্রণ হয়তো পালাটানা গেছিল আর কি আত্মীয় স্বজন বাড়িতে, তারা খাইয়া আসিরা রাত্রে আইতলে ছিল, আইসে পরে আমি শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো গেলাম বাড়িতে গিয়ে দেখি তারা বিশ্রামগঞ্জ হসপিটালে আছে, হসপিটাল থেকে জীবিত রেফার করছে। এর মধ্যে আমার বাবা মারা গেছে আর আমার বড় ভাইয়ের ছেলে এও মারা গেছে। তারা কি গাড়িতে আসছিল? তারা সিলেরি গাড়িতে আছে। দুর্ঘটনাটা হয়েছে কিভাবে বা কি গাড়ির সঙ্গে হয়েছে? এটা অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কোন জায়গাতে হয়েছে? এটা হচ্ছে তোমার ইয়েতে পরিমল চৌমুহনী ব্রিজের পাশাপাশি সংলগ্ন। আপনার বাবা কি ঘটনাস্থলে মারা গেছিল না হাসপাতাল আনার পরে? আমি তো যখন দেখছি বিশ্রামগঞ্জ হাসপাতালে, তখন একটু প্রায় মারা গেছে, মানে টোটালি কোনো সেন্স নেই। আর সঙ্গে যে বাচ্চাটা আসলো? বাচ্চাটা তো প্রথমে পাঠাচ্ছি, বাচ্চারা আমি এখানে দেখছি
বাচ্চারা কি জীবিত আনার পরে মারা গেছে? আমি যখন আয়া দিচ্ছি তখন মারা গেছে। এই আপনার বাবার সঙ্গে মানে তারা কই গেছিল? তাহলে সবাই নিমন্ত্রণ খেতে গেছিল। এখন কি গাড়িগুলি আটক করা হয়েছে? এখন গাড়ি আমি কিছু জানি না এই বিষয়ে, এখন তো আমরা তো আছে টিভিতে, যতটুকু জানি সব বিশ্রামঞ্জ যাতে আছে, পিএসে আছে। আপনার বাবার নাম কি? নারে বয়স কত? বয়স 65। আর যে বাচ্চাটা মারা গেছে এর 11 মাস বয়স। এর কি মা আসলো সঙ্গে? বাচ্চাটার সঙ্গে মা আসলো? এটা ছিল। এখন বাকি তাদের অবস্থা কীরকম? তারা ট্রমা সেন্টারে ভর্তি আছে, রেড জোনে ভর্তি আছে। তাদের একটু ফ্র্যাকচারটা বেশি হয়েছে। বাচ্চাটার নাম কি? অতিরিক্ত। বাড়ি কোন জায়গায়? নরসরি নাম। সোমবার দুপুরে বিশালগড় মহকুমা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। এই আন্তর্জাতিক নার্স দিবসে স্বাস্থ্য কর্মীরা এই দিবস পালন করে থাকেন। যে ভালোবাসার সঙ্গে একটা সহানুভূতির সঙ্গে, কারণ একটা পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট থেকেও বেশি ভালোবাসা পেলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়, ঠিক না? মানুষ বলে কি মার কাছে বাচ্চা থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়। তো হসপিটালে আসলে ডক্টর তো অবশ্যই মেডিসিন লিখে দেয়, সবকিছু ট্রিটমেন্ট লিখে দেয়, কিন্তু পেশেন্টটা তাড়াতাড়ি সুস্থ হয় কার সঙ্গে থেকে? যখন সেই আমাদের সেবিকারা যখন সেই সেবাটা প্রদান করে, যখন ওনাকে বোঝায় যে না আপনি ঠিক হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় পেশেন্ট আমাদের সাথে কথাও বলতে পারে না ঠিকভাবে, অনেক সময় ভয় পায়, ডাক্তারকে জিজ্ঞেস করলে জানি কি বলবে বা কি করবে, কিন্তু সে খোলামেলাভাবে কার সাথে কথা বলতে পারে? অবশ্যই আমাদের নার্সদের সাথে। সেই জন্য আমি সব নার্সিং অফিসারদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই যে আপনারা না থাকলে শুধু হসপিটাল না, কোথাও হয়তোবা সে যে রোগী, সে মানসিক রোগী হোক, শারীরিক রোগী হোক, সে কখনো সুস্থ হয়ে উঠবে না। হয়তো সে কিছুটা উপশম পাবে, কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাদের অবদান অবশ্য দরকার। আজকের দিনে আমি সবাইকে বলবো, আমরা নার্সিং অফিসার হই বা আমরা সুইপিং স্টাফ হই বা আমরা ডক্টর হই, আমাদের সবার মধ্যে যেন সেই মনোভাবটা থাকে। সোমবার দুপুরে বিশালগড় মহকুমা হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। এই আন্তর্জাতিক নার্স দিবসে স্বাস্থ্য কর্মীরা এই দিবস পালন করে থাকেন। যে ভালোবাসার সঙ্গে একটা সহানুভূতির সঙ্গে, কারণ একটা পেশেন্ট কিন্তু ট্রিটমেন্ট থেকেও বেশি ভালোবাসা পেলে কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়, ঠিক না? মানুষ বলে কি মার কাছে বাচ্চা থাকলে তাড়াতাড়ি সুস্থ হয়। তো হসপিটালে আসলে ডক্টর তো অবশ্যই মেডিসিন লিখে দেয়, সবকিছু ট্রিটমেন্ট লিখে দেয়, কিন্তু পেশেন্টটা তাড়াতাড়ি সুস্থ হয় কার সঙ্গে থেকে? যখন সেই আমাদের সেবিকারা যখন সেই সেবাটা প্রদান করে, যখন ওনাকে বোঝায় যে না আপনি ঠিক হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যায় পেশেন্ট আমাদের সাথে কথাও বলতে পারে না ঠিকভাবে, অনেক সময় ভয় পায়, ডাক্তারকে জিজ্ঞেস করলে জানি কি বলবে বা কি করবে, কিন্তু সে খোলামেলাভাবে কার সাথে কথা বলতে পারে? অবশ্যই আমাদের নার্সদের সাথে। সেই জন্য আমি সব নার্সিং অফিসারদেরকে আমার তরফ থেকে প্রণাম জানাই যে আপনারা না থাকলে শুধু হসপিটাল না, কোথাও হয়তোবা সে যে রোগী, সে মানসিক রোগী হোক, শারীরিক রোগী হোক, সে কখনো সুস্থ হয়ে উঠবে না। হয়তো সে কিছুটা উপশম পাবে, কিন্তু পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আপনাদের অবদান অবশ্য দরকার। আজকের দিনে আমি সবাইকে বলবো, আমরা নার্সিং অফিসার হই বা আমরা সুইপিং স্টাফ হই বা আমরা ডক্টর হই, আমাদের সবার মধ্যে যেন সেই মনোভাবটা থাকে যে আমি যে কাজে আছি, শুধু হসপিটালে না, যেখানে আমরা আছি, যে আমার পাশে আছে, ওনাকে যাতে সহানুভূতির সাথে দেখি। উনি যখন একটা ভুল করে, যখন প্রথমে এটা ভাবি তুমি কেন ভুলটা করবে না, যে এটা পিছনে কারণটা কি,
প্রথমেই যেন রিঅ্যাক্ট না করি, যেন ওর সাথে কথা বলি, যাতে সে পুরো জিনিসটা আমাদের কাছে খোলামেলা বলতে পারে। সে সেবার নজরে যদি আমরা কাজ করি, আমরা সবাই সেবিকা, তাই না? শুধুমাত্র যে নার্সিং অফিসার সেবিকা এরকম না, আমরা যদি সেবার নজরে কাজ করি আমরাও সেবিকা। তো আজকে আমি সবাই কাছে অনুরোধ রাখবো যে আপনারা সবাই যে যেখানে অপরচুনিটি পান কাজ করার, সবাই জীবনে সেবিকা হয়ে উঠবে। খেয়াল রাখে তো, হ্যাঁ, তো তাদের নামে তাদের কাছে আশীর্বাদ করবেন, ঠিক আছে? সিস্টারের তরফ থেকে বুঝছেন নি, ঠিক আছে? তারা আপনাদের ভালো পরিষেবা দেয় তো, ঠিক আছে, তাদেরকে আশীর্বাদ করবেন, ঠিক আছে। পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের কাজকর্মের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এমনই দৃশ্য ধরা পড়ল 14 নম্বর ওয়ার্ডের রঞ্জিত নগর এলাকায়। অভিযোগ, রাস্তা, পানীয় জল, ড্রেনের ব্যবস্থা বিগত অনেক বছর ধরে করা হয়নি। কেমন কাজ এবার হয়েছে? কাজ বলতে এখান থেকে এই রুটটা রাস্তাটা ভাঙার পরে এই জায়গায় ঠিকঠাক হয়েছে। আচ্ছা, কাউন্সিলর নাম কি? কাউন্সিলর হচ্ছে এখন যে আগে কাউন্সিলরের নাম জানি কি জানি, স্নিগ্ধা দেবদাস। আচ্ছা আচ্ছা, কি করবেন মানে এই এদিকে অতদিন ধরে রাস্তাটা হইতেছে না? তারা জানাই কি, তারা দেখে টিকা গেছে পুষে এটা হুজু বুঝে একটা ইয়ে করতে আছে। কতদিন ধরে আশ্বাসটা দিতেছে এরকম? আশ্বাস বলতে আমি ধরেন মাসখানেক আগে একবার ওনাদের কইছিলাম, উনি কিছু এটা একটা অর্ডার করে হয়েছে নাকি, এর মধ্যে হয়েছে পারে। কিন্তু কত বছর ধরে এরকম এটা পড়ে রয়েছে? এদিকের মানুষের কোনো অভিযোগ যে এদিকে রাস্তাঘাট নিয়ে কাউন্সিলের কাছে গিয়া কোনো পদক্ষেপ নেওয়া হইতেছে না, এটা কি? কাউন্সিলর দেখে গেছে। হ্যাঁ, কাউন্সিলর শুধু দেখা যাইতেছে, দেখে গেছে, কাজের কাজ কিছু হইতেছে? কাজের কাজ বলতে তারা কইছে এটা একটা ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কিন্তু হইতে পারে। এলাকাটার নাম কি? এলাকাটার নাম রামনগর 9 দর। এলাকাটার নাম রামনগর 9 দশের মাঝখানে পড়ে আসছি। কতদিন ধরে? আমরা তো এখানে বাড়ি করছি ভর্তিকে, আমরা তো ওই ওর দুর্ভেন্ত আছে, ওই দালান নালা বাড়িটা বেন্ত আছে। আর নাই, আর এদিকে অবধি? এদিকে নাই, এই লাইনে নাই। কিতা জল ব্যবহার করেন আপনারা? সাউথ টিউকল, সাপ্লাইয়ের কোনো ব্যবস্থাই নাই। না। কাউন্সিলরে জানাইছিলেন? হ্যাঁ, কাউন্সিলরে জানাইছেন এসব ব্যাপারে? জানানো হয়েছে, না দিলে কিছু করার নাই। কত পরিবার আছেন এদিকে? এদিকে আমরা 25 পরিবার আছি। 25 পরিবারে কি মানে টিউবওয়েল জল দেওয়া খেতেছেন? আমরা একটু সবাই টিউবওয়েল জল খাই, আমরা স্নান করি, সব করি। আমরা এই বিষয়ে কাউন্সিলরে কতবার জানাইছেন? জানানো হয়েছে, বহুত জানানো হয়েছে। এদিকে কি কয়? কি কয়? এদিকে রাস্তা নাই, একটা ড্রেনও ছিল, ড্রেনটা করছে, আর ওখান তো নাই, করতে পারতেছে না। কাউন্সিলরের নাম কি? কাউন্সিলর তাপস দেবের পোলা, তাপসের বউ। আরে পোলার বউ না, এর নাম হচ্ছে তাপসের বউ। হ্যাঁ, স্নিগ্ধা দাস। আমি নামটা জানি না। কত নম্বর ওয়ার্ড? আমরা এটা 14 নম্বর ওয়ার্ড। মাঠের ভিতর উদ্যোগ জল ঘর তো কয়ে লাভই নাই। কেরে কেন যাইয়া জায়গা নাই, জল যাওয়ার জায়গা নাই। আচ্ছা, জায়গা না থাকলে জলটা যাইবে কই দিয়া, যার কারণে ওই জল সুবা খাওয়ানো লাগে। ওই যাই থাকে স্কুলও। আর এই বর্ষাকালে এরকম হয়? হ্যাঁ। তো এদিকের যে কাউন্সিলর ওনারা জানাইছেন? তো তারা দেখলো তারা পরিবর্তন। কাউন্সিলরকে আগে আসলো মহিলা, নাম ঠিক করে জানি না। নামটা কি? কাউন্সিলর
শিক্ষার্থী নাম লেগেছে আমার খেয়াল নাই ঠিক। আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? 14 নম্বর। আচ্ছা আচ্ছা, তো বাড়ি সৈয়দ নিবিতরায় গেছি। আচ্ছা, এই ব্যাপারটা কি ওনারা জানানো হয়েছিল? জানাইছে আগে, জানাই মনে হয় এই ডেন্ডা করছে। আচ্ছা, তারপরে আর দিয়ে এবার প্লাট হয়েছে পরে মানুষের জিনিসপত্র পর্যন্ত বাঁচানোর অবস্থা খারাপ হয়ে গেছে, জিনিসপত্র বাঁচাইতেছে না, এমন প্লাট হয়েছে। যতটুকু কাজ হওয়ার কথা কাউন্সিলর ততটুকু কাজ করছেনি। কাজ কই করছে? কাজ তো আমরা দেখতে আসছি, আমরা কি তেমন কোন আপনারা তো নিয়ে অসুবিধা আছেন, কাউন্সিলরে জানাইছেন বারে বারে? জানাইলে বুঝো তাই কেন কর্ম করছে এই চলছে এলাকাতে আইনি তাই না বিষয় না, তাহলে জামাই আগে তারপর সাপ্লাই জলের লাইন টেন আছে নাই, এদিকে কোনো সাপ্লাই কোনো লাইনই নেই, সব কল। আপনারা জল খান কেমনি? তো কলের জল। শহরের মাঝখানে আপনারা থাকতেছেন, কিন্তু জলের লাইনে কি অ্যাপ্লাই করছিলেন? অ্যাপ্লাই মনে করেন আমি একলা করে লাভ হইতো না, কারো আরো মা বোন সবাই আছে, সবাই মিললে অ্যাপ্লাই করতে হইব। এখন শিশু থেকে বয়স্ক মানুষরা কি এই কলের জলই খাইতেছে? এই কলের জলই খাইতেছে। কতদিন ধরে এরকম অবস্থা? ওইটাছে এটা মনে করেন 20 বছর ধরে এরকম চলছে। এই জায়গাটার নামটা কি? রঞ্জিত নগর, বালুচর। কাউন্সিলর কত নম্বর ওয়ার্ড? 14 নম্বর ওয়ার্ড। নেশা বিরোধী অভিযানে চোরাইবাড়ি থানার বিশাল সাফল্য। প্রায় 4 কোটি টাকা মূল্যের শুকনো গাঁজা সহ বহিরাজ্যের 2 চালক ও সহচালককে পাকড়াও করল পুলিশ। সাড়ে 10টার সময় আমরা চোরাইবাড়ি নাকাতে ইউপি 5880-1128 একটা ট্রাক গাড়িকে আটক করি, যার মধ্যে 10টি ট্রান্সফরমার লুট করা ছিল। তো ট্রান্সফরমারের নাটগুলি ঢিল ছিল, তো ওটা দেখে আমাদের সন্দেহ হয় এগুলা ঢিল থাকার কথা না। তারপরে আমরা সন্দেহ হয় যে এটার মধ্যে কোনো সাসপেক্টেড আর্টিকেল থাকতে পারে। তারপর আমরা যথারীতি এসডিপো স্যারকে জানাই, বিষয়টা এসপি স্যারকে জানাই, ডিসিএমকে জানাই। তারপরে ওরা আসলে ওদের সামনে আমরা ট্রান্সফরমারগুলো খুলে তারপরে ট্রান্সফরমারগুলি থেকে আমরা টোটাল 96 প্যাকেট গাঁজা পাই, প্রত্যেকটা প্যাকেট 10 কেজি করে, টোটাল 960 কেজি গাঁজা আমরা উদ্ধার করি। তার সাথে যে গাড়ির ড্রাইভার এবং যে অ্যাসিস্ট্যান্ট গাড়ির, তারা দুজনকে আমরা অ্যারেস্ট করি। তাদের বিরুদ্ধে আমরা এখন এনডিপিএস ধারায় কেস নেব, কালকে ওদের কোর্টে চালান করব রিমান্ড চেয়ে, এবং এর সাথে কারা জড়িত আছে তারা আমরা দেখব সবটা। ড্রাইভার দুজনই ইউপির বাসিন্দা, অদ্রেশ কুমার সচ্চন আর গাঁজাটা বাইপাস খয়েরপুর বাইপাস, আপাতত যারা প্রিলিমিনারি ওদের ইন্টারোগেশনে বলেছে খয়েরপুর বাইপাস থেকে লুট হয়েছে গাঁজাটা। তারপরে এরা মেন রুট করে এখান পর্যন্ত এসেছে, গুয়াহাটিতে যাবে গাঁজাটা। বাজার মূল্য প্রায় 3.5 থেকে 4 কোটি টাকা। ট্রান্সফরমার টোটাল 10টা ছিল, তার মধ্যে আমরা এই 6টি ট্রান্সফরমার মধ্যে পাই, বাকিগুলা খালি ছিল। না, ওদের কাছে ইলেকট্রিক ডিপার্টমেন্টের কাগজ ছিল, যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজারের একটা সই করা কাগজ ছিল, যেগুলো ট্রান্সফরমার লোড করা ছিল, ট্রান্সফরমারগুলা গুয়াহাটি যাচ্ছে। তো এগুলা আসলে কি অরিজিনাল না ফেক, না ওরা কি করেছে এটা তদন্তে বেরিয়ে আসবে।
সোমবার দুপুরে বিশালগড় নেতাজি নগর এলাকায় ইন্ডিয়ান আর্মিতে কর্মরত পরিবারদের শুভেচ্ছা জানালেন বিধায়ক সুশান্ত দেব। আপনারা সবাই জানেন ভারত পাকিস্তানের একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমাদের ভারতীয় সেনারা পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে এবং দিচ্ছে। আমাদের বিশালগড় বিধানসভার বিভিন্ন এলাকায় আমাদের আর্মি, বিএসএফ, সিআইএসএফ, প্যারা কমান্ডো বিভিন্ন বিভাগে কর্মরত যারা আছে, যারা দেশের সেবা করছে, ওনাদের পরিবারের সঙ্গে দেখা করা, মনোবল বৃদ্ধি করা এবং ওনাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলাপচারিতা করার জন্য বিভিন্ন প্রান্তে যাচ্ছি, বিভিন্ন বাড়িতে যাচ্ছি। তো আজকেও নেতাজিনগর এলাকায় এসছি। ভাই যিনি আছেন উনি ইন্ডিয়ান আর্মিতে কর্মরত, জম্মুতে উনি ডিউটি করছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে আজ বিশেষ বিজ্ঞপ্তি তুলে ধরে। অন্য বায়ুপথে বিমানে তিনি ভারতে ফিরে আসেন এবং তারপর বিহারের মাটি থেকে তিনি স্পর্শ পরাক্রমে দেশের মানুষ আজ গর্বিত এবং একটা ঐতিহাসিক নির্ণায়ক জয় ভারত সরকার ভারতের সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে। তার মধ্যে সোনাইনালা ক্যাম্প, মুজাফফরাবাদ, লস্করে তৈবার একটি টেরোরিস্ট ক্যাম্প, যেটা 2020-তে সোনমার্গে যে অ্যাটাক হয়েছিল এবং এপ্রিলে গোলমার্গে যে অ্যাটাক হয়েছিল সেটার বেস ক্যাম্প ছিল এবং পেহেলগাঁওয়েও যারা এই আক্রমণ করেছে তাদের ট্রেনিং সেখানে হয়েছিল। এটা পিওকেতে অবস্থিত। সিদনা বিলাল ক্যাম্প, মুজাফফরাবাদ, এটা জৈশে মোহাম্মদের একটা স্ট্র্যাটেজিক ক্যাম্প। এখানে প্রচুর অস্ত্রশস্ত্র, গোলা বারুদ এবং জঙ্গল প্রশিক্ষণ ইত্যাদি বিষয় ছিল, যেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। গোলপুর ক্যাম্প, কোটলি, এটা লস্করি তৈবার একটা বেস ক্যাম্প, যেটা রাজৌরি এবং পুঞ্চ সেক্টরে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদী কাজের সঙ্গে যুক্ত ছিল এবং এপ্রিল 2023-এ, এপ্রিল 2023 এবং জুন 9, 2024 পুঞ্চে যে অ্যাটাক হয়েছিল, আক্রমণ হয়েছিল, তার জন্য এই ক্যাম্পটিকে ব্যবহার করা হয়েছিল। ভীমবারের বার্নালা ক্যাম্প, এটা অস্ত্র ভান্ডার, বিভিন্ন বিস্ফোরক পদার্থ এবং জঙ্গল প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়। আব্বাস ক্যাম্প, কোটলিতে, এটা লস্করের আত্মঘাতী যে বাহিনী রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হতো এবং এখানে একসঙ্গে 15 জন সন্ত্রাসবাদীকে আত্মঘাতী প্রশিক্ষণে প্রশিক্ষিত করা হতো নিয়মিতভাবে। কিন্তু পিওকের বাইরে, যেহেতু পিওকের বাইরে পাকিস্তানের আর্মির সুরক্ষা কবচে আরো অনেক বড় বড় জঙ্গি ঘাঁটি এবং বড় বড় জঙ্গি নেতা, যার মধ্যে জৈশে মোহাম্মদ এর বা লস্করে তৈবার অনেকেই রয়েছেন, সেই ক্ষেত্রেও 4টি জায়গাতে সমানভাবে তাদের ক্যাম্পগুলিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে সার্জাল ক্যাম্প শিয়ালকোটে, যেখানে জম্মু কাশ্মীর পুলিশের 4 জনকে মার্চ 2025-এ হত্যা করার জন্য এই ক্যাম্পকে ব্যবহার করা হয়েছিল। মেহমুনা জয় ক্যাম্প শিয়ালকোট, পাঠানকোট এয়ারফোর্স বেস ক্যাম্প আক্রমণ যেখান থেকে সংগঠিত হয়েছিল এটি সেই ক্যাম্প। মার্কাজ তৈবা ক্যাম্প মুরিদকে, যেখানে মুম্বাই হামলার সঙ্গে যুক্ত যারা
তার পরিকল্পনা, আজমল কাশবকে সেখান থেকে এবং ডেভিড হেডলিকে সেই ট্রেনিং ক্যাম্পে প্রশিক্ষিত করা হয়েছিল, যারা 26/11 সেই মুম্বাই হামলার মূল কারিগর ছিল। মার্কাজ সুবহানাল্লাহ ক্যাম্প ভাওয়ালপুর, এটা জৈশ-এ মোহাম্মদের হেডকোয়ার্টার, যেখানে জৈশ-এ মোহাম্মদের যারা সন্ত্রাসবাদী হিসেবে তাদেরকে নিযুক্ত করা, তাদের প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা, এই সমস্ত বিষয়গুলো যেখানে হতো। এই ধরনের 9টি ক্যাম্প সম্পূর্ণভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে। তার সঙ্গে টোটাল এই অপারেশন 100-র উপর পাকিস্তানে অবস্থিত সন্ত্রাসবাদী, তাদেরকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়া হয়েছে এবং সেখানে যারা রয়েছে, খালিদ আলিয়াস আবু আক্কাস, লস্করে তৈবার উগ্রপন্থী রয়েছে, মুদাসসির খাদিয়ান খাস, যাকে আবু জিন্দাল বলে আমরা জানি, রয়েছে ইউসুফ আজাদ, আব্দুল মালিক রাউফ, মুদাসসির আহমেদ, যারা আপনারা মনে করতে পারবেন 1999 সালে আমাদের একটি যাত্রীবাহী প্লেনকে হাইজ্যাক করা হয়েছিল, IC-814, যার বিনিময়ে একজন বড় সন্ত্রাসবাদীকে ভারত সরকারের সেই সময় এতজন যাত্রীকে বাঁচানোর জন্য ছেড়ে দিতে হয়েছিল, মাসুদ আজহার। সেই জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছে, তারা এই সঙ্গেও যুক্ত ছিল এবং 1919 সালের ফুলবামা ব্লাস্টের সঙ্গেও তারা যুক্ত ছিল। মোহাম্মদ হাসান খান জৈশ-এ মোহাম্মদের, এবং এই ধরনের বহু টেরোরিস্টকে হত্যা করা হয়েছে, সংখ্যাটা 100-র উপরে। এইটা ছিল ভারতের অপারেশন সিন্দুর। ওরা 26 জনকে মেরেছে, তাদের 9টি আস্তানা সম্পূর্ণরূপে গুড়িয়ে দেয়া এবং সেই সঙ্গে তাদের 100-র উপর উগ্রপন্থীকে মৃত্যুর কূলে পৌঁছে দেয়া। এবং এইটা যখন ভারত করছিল ভারতের জাস্টিসের জন্য, যে পেহেলগামের ঘটনা, তার বিরুদ্ধে ন্যায় অর্জনের লক্ষ্যে, তখন পাকিস্তান উগ্রপন্থীদের হয়ে ভারতের উপর প্রত্যাঘাত শুরু করে। যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম তাদের বহু ড্রোন, মিসাইল, সমস্ত কিছুকে আকাশেই সম্পূর্ণ বিধ্বস্ত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ভারতের কোনো রকম আক্রমণ তারা করতে পারেনি। কিন্তু তার পাল্টা হিসেবে ভারত স্বাভাবিকভাবেই তার নিজের দেশের অখণ্ডতাকে রক্ষার জন্য, দেশবাসীকে সুরক্ষা করার জন্য ভারত 3 ঘন্টায় পাকিস্তানের 11টি এয়ার বেসকে সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। বিমান বাহিনী হোক, স্থল বাহিনী হোক, নৌবাহিনী, প্রত্যেক বীর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং যাতে সকল রাজনৈতিক দল থেকে শুরু করে দেশের প্রত্যেকটি মানুষ। বগাফা আশ্রম দ্বাদশ স্কুল সংলগ্ন এলাকায় 6টি দোকানে চুরি সংগঠিত করল নিশি কুটুম্বদের দল। সাতটা দোকান, এক লাগাতার 7টা দোকান কালকে রাত্রে, আর একটা পোস্ট অফিস, আর একটা বুক স্টল, মিষ্টি দোকান, টি স্টল, পান দোকান, রাবারের দোকান এবং সেলুন।
কি চুরি হয়েছে? চুরি হয়ে গেছে তো যেমন পোস্ট অফিসে কিছু কাগজপত্র চুরি হলো, পোস্টলে রয়েছে আমার এখানে মিলে কিছু টাকা নিচ্ছে, খাবার নিচ্ছে, মিষ্টি দোকানে গেছে কিছু টাকা ছিল, ওই দোকানে টাকাটা নিল। আর রাবারের দোকানে কিছু মালটা চুরি হয়েছে, রাবারটাও নিচে মনে আর ক্যাশটা কিছু নিচ্ছে। পান দোকানে কিছু প্যানেলের কিছু ক্ষতিকরতা করছে, মানে ক্যাটও কিছু নিচ্ছে। এবং সেলুন দোকানে কিছু টাকা টোয়া নিচ্ছে ক্যাশে, এগুলো নিচ্ছে। কারণ পুলিশের প্রধানত কিছু নাই, কারণ দীর্ঘদিন যাবৎ কোনো নাইট ডিউটি নেই, কিছু নেই। অন্তত ডেলি একবার 10টা থেকে 11টা পর্যন্ত একটা ডিউটি দিয়ে দিলে আমরা এই চুরিটা হয় না। পরপর 3বার চুরি হলো মিষ্টি দোকানটা, পরপর 3বার। এখন থানাতে কোয়ালে না লসন নাই। আরে আপনারা অন্তত নাইট ডিউটি দিয়ে যান, টল দিয়ে যান। 10টা 11টা 12টার সময় দিয়ে দিলে তো চুরিটা হয় না। তো এখন আপনারা কি চাইতে আছেন? চাইতে আছে প্রশাসন সাহায্য দিতে পারব যে টল দিয়ে অন্তত রাত্রেবেলা অন্তত 1-2বার টল দিয়ে যায়। তারা বর্তমানে এখন পর্যন্ত কোনো সাহায্যই করছে না। কে বা কারা করছে মানে নাম জানি না, তো জানি না। থানাতে অভিযোগ করা হয়েছে? থানাতে অভিযোগ দেওয়া হয়েছে। এটা কোন জায়গা? এটা হচ্ছে বগাবা নিয়ার বগাবা স্কুলের সামনে দোকানটা। মোট 7টা দোকান চুরি হয়েছে। আপনার নাম? আমার নাম আনন্দ। সোমবার লেনদেনের বিষয়কে কেন্দ্র করে রক্তাক্ত এক যুবক। ঘটনা আমবাসা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়। রামপাল থেকে 2 মাস আগে তো 40,000 টাকা ওরা দিয়েছিলাম। তো এটা 10 তারিখ দিয়ে তা আসলো, মানে শেষ হইল না এটা। তো আমি রামপালরে কইছি যে তুমি আমার টাকাটা দিয়ে দাও, নাহলে অটোটা তুমি আমার নামে দিয়ে দাও, যেহেতু টাইম ওভার হয়ে গেছে গা, 2 মাস হয়ে গেছে গা। তো হ্যাঁ কিছু কয় না, আমার টাকাও দেয় না, কিছু করে না। আমি কইছি ইন্টারেস্টে ফিস দেও, ইন্টারেস্টটা আমার দেয় না। তো আসি একটু প্রবলেমে, তো এই জন্য কইছি যে টাকাটা দেও। তো আমি কইছি টাকা দিত না, তুমি সময় ফোন দিয়ে দাও ইন্টারেস্টের বদলে। ফোন আনতে গেছি, ও আমার গেছে দূরে, আমার থেকে দূরে গিয়ে সেটা ইট লই আয়া আমি গয় ঢুকতে আসলাম। আমার কত টাকা? 40,000 টাকা। কতদিন প্রিন্সিপাল 2 মাস ধরে সেটা। আর ইন্টারেস্ট ছিল 8,000 টাকা শনিবার অবধি। তো আমি ওরে কইছিলাম যে টাকাটা দেওয়ার কথা অনেক আগে থেকেই। মানে হ্যাঁ কি করে? হ্যাঁ ওই বিকেলসে কাগজ বানায়, চাকরি করে। এমনিতে চাকরি করে না, ওনারশিপ করে, লাইক ব্রোকার, ওনারশিপ করে দেয়, ইন্স্যুরেন্স করে ওইটাই। লেনদেনটা কতদিন ধরে? সবাই আমারে নাহলে তো সবাই যদি দোকানের তারা না থাকতো আমারে মাইরাই নিত। ও এরকম শুধু আমার সঙ্গে না, সবাই সঙ্গে এরকম করে। ওনারশিপ নেয়, মানুষকে দেয় না ঠিক মতো, টাকা পয়সা লেনদেন খারাপ ওর। তো সবাই সঙ্গে করতেছে, আমার সঙ্গে শুধু একলা না, আমরাও 2টা কাজ আটকে রাখছে। হ্যাঁ তো আমি তো টাকাটা দিয়েছিলাম, টাকাটা দেওয়ার পরে খাওয়ার পরে আমার আজকে অবস্থা করছে। যদি পাশের দোকানে তারা না যেত আমার মার্ডারি করে দিত আজকে। পাশে যারা আসতো তারা আমার নিয়ে পিএইচসির মধ্যে গেছে। পিএইচসির থেকে আমার একটা প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। দেওয়ার পরে থানার মধ্যে রিপোর্ট করছি। রিপোর্ট করার পরে আমরা কুলাই জেলা হসপিটালের মধ্যে আইসি। এখানে আসার পরে সিলি দেওয়া হয়েছে কানের পাশে। আমার এখানে 5টা সিলি দেওয়া হয়েছে, 5টা সিলি দেওয়া হয়েছে। আমবাসা এলাকার মহামুনি বুদ্ধ মন্দিরের উদ্যোগে বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে মন্দিরে বিভিন্ন অনুষ্ঠান পরিলক্ষিত করা যায়। May
2025 আমাদের গৌতম বুদ্ধের বুদ্ধ পূর্ণিমা, মহান দিন। এই দিনটিতে আমাদের বুদ্ধ জন্ম, এই দিনটিতে, এই পূর্ণিমা দিনটিতে বুদ্ধত্ব লাভ, আর এই পূর্ণিমা তিথিতে পরিনির্বাণ লাভ। তো এই কারণেই এই দিনটিতে আমাদের যারা বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনেক দিনটা শ্রেষ্ঠ। তো এই বছরে নাই, প্রত্যেক বছরে সারা ইন্ডিয়া ব্যাপী, সারা ইন্টারন্যাশনাল ব্যাপী আমরাও কুলাই মহামুনি বুদ্ধ মন্দির কুলাইতে অবস্থিত, তাদের সহিত আমরাও বুদ্ধ পূর্ণিমা পালন করে থাকি। তো আমাদের ছোট্ট পরিসরে করেছি এবার আমাদের বড় প্রোগ্রাম হচ্ছে বুদ্ধগয়ায়। ওখানে সারা ইন্ডিয়ার থেকে যারা বুদ্ধ ধর্মাবলম্বী ওনারা ওখানেই পালিত করবে। তো আমাদের যেহেতু আমরা প্রত্যেক বছরই করি, এই বছরও আমরা অন্য বছরের চাইতেও আমরা ছোট্ট পরিসরে করেছি। আমরা ধলাই কুলাই হসপিটালে আমাদের ফল বিতরণ আমরা করেছি, আমরা সকালে প্রভাত ফেরি করেছি, আমরা নগর পরিক্রমাটা আমরা এবার স্থগিত করেছি, যেহেতু আমাদের এই তিথিটা আমাদের বুদ্ধগয়ায় পালন করা হবে। তো 2569তম আমার পুরা দেশব্যাপী সহিত আমাদের এই কুলাই স্থিত কুলাই মহামুনি বুদ্ধ মন্দিরও পালিত হচ্ছে। গণধর্ষণ কাণ্ডে ঘটনায় অভিযুক্তদের বিলোনিয়াহাট আদালতে সোপর্দ করে পুলিশ। সোমবার বিকেলে পোস্কো আইনে ধারা মামলা রুজু করে পুলিশ আদালতে সোপর্দ করে অভিযুক্তদের। আমার মেয়েরে রেপ করছে। কত বছর বয়স? 15 বছর রানি। আচ্ছা, কোন জায়গা? মুন্দারিয়া। আচ্ছা, আপনার কেন আইছে মেয়েটা? মেয়েটা আত্মীয় বাড়িতে বেড়াইতে আইছে, গেছি। আবার কয়জন আছিল তারা? 7 জন মিলে র্যাপ করছে। 7 জন মিলিয়া র্যাপ করছে। আর আপনারা কিভাবে খবর পাইছেন? মানে জঙ্গলে না বাড়ি? খবর পাইছে, হেতে ছোট ভাই আছে রাস্তা দিয়ে কল করছি, আবার যাইয়া লইছি আমার মেয়েরে রেড করছে। আপনারা খবর দিছে আপনার ছেলে মানে মেয়ে দুজনেই আসলে একসাথে? হ্যাঁ, দুজনে আছি। আচ্ছা, দুজনে কি রাস্তার থেকে লয়ে গেছে না কোনো বাড়িতে? রাস্তা থেকে। মানে এরা বাড়ি যাইতেছে নাকি? বাড়ি যাইতে রাস্তা, আত্মীয় বাড়ি। তাহলে পথ আটকাইছে, পথ আটকাইয়া তো। তো এরপরে খবর পাইয়া গেছেন আপনারা? হ্যাঁ, খবর পাইয়া গেছি। হ্যাঁ, যাইবার পরে দেখছেন নাকি? দেখছি। হ্যাঁ, তারপর মেয়েরে নিয়ে আইছেন? আমার মেয়ে নিয়ে আইসা। আচ্ছা, না তারপর মামলা করছেন? মামলা করছি শান্তিবাজারে। আচ্ছা, থানার মধ্যে। আমি এই 7 জনের শাস্তি চাই। শাস্তি চাইতেছেন? এরা ধরা পড়ছে তো নাকি? হ্যাঁ, এরা কে ধরছেনি? যে যারা অপরাধ করছে, রেপ করছে, তাদের ধরছেনি? ধরছেনি, পুলিশে ধরছেনি। 6 জন ধরছে, আর একজন পাইছি না। ইয়াও ধরতে লাগবো। আচ্ছা, ধরতে লাগবে। এখন এই যে পুলিশ কি তাদের ধরছে না আপনারা গিয়া ধরছেন? আমি একজনে ধরে আনছি। একজনের আপনি ধরে আনছেন? আচ্ছা। ও খবর পাইয়া জঙ্গলে গেছিলেন সেখানে, তো এইখানেই ফোলাটারে ধরছেন। বয়স কিরকম হইব এটির? এই ফোলাটির বয়স? বয়স 18 বছর, 20-21 এরকম। এরা কি মানে ওইখানেই বাড়ি ছেলেদের? ছেলে মুন্দারিয়া। ওইখানেই বাড়ি? মুন্দারিয়া বাড়ি না? সবদের বাড়ি কি মুন্দারিয়া না? মগপাড়া।
কোন জায়গায় জানা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।